আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। গালে হাত দিয়ে বসে আছে আদিত্য। অসহ্য বিরক্তিতে চিরচির করছে সারা শরীর তার। এতদিন পর নূরকে কাছে পেয়েছে। কোথায় সে তার বউয়ের সাথে একটু একান্তে মুহূর্ত কাটাবে, তা না, এই ডাকাত দল এসে ওর শান্তি কেড়ে নিল। সবগুলো কেমন আড্ডায় মেতেছে দেখো। তারা নাকি আজ এখানেই আস্তানা করার প্ল্যান করে এসেছে। পিকনিক করবে, আনন্দ উল্লাস করবে আজ সারাদিন। মানে আদিত্যের রোম্যান্সের পুরো ফালুদা করার পরিকল্পনা করে এসেছে এরা। মন তো চাচ্ছে এদের রেখে আমি নূরকে নিয়ে পালিয়ে যাই এখান থেকে, কিন্তু সেটার উপায় কই? আমার মহান বিবি জানো এদের সাথে কি সুন্দর আড্ডায় মেতে গেছে। এখানে যে তার বরটা পড়ছে তার কোনো খেয়ালই নেই। জনাবার আমাকে রেখে তার বান্ধবীর সাথে আলাপে মগ্ন। আমাকে যেন তার চোখেই পড়ছে না। কি একটা বউ কপালে জুটল। এমনে চলতে থাকলে আমার আর বাবা ডাক শোনার কপাল হবে বলে মনে হচ্ছে না। নূর আহানা আর শিখার সাথে বসে কথা বলছে, তবে আর চোখে সে বারবার তাকাচ্ছে আদিত্যের পানে। আদিত্যের এই বেচারাপন দেখে হাসি তো অনেক পাচ্ছে নূরের, তবে আবার মায়াও লাগছে। লোকটা কেমন মুখ গোমরা করে বসে আছে, কিন্তু নূর কি করবে? এভাবে সবার সামনে তো আর উঠে গিয়ে তার কাছে যেতে পারছে না। নূরের অবস্থা দেখে শিখা মুখ টিপে হেসে আহানার উদ্দেশ্যে নূরকে শুনিয়ে শুনিয়ে বলল, আহানা, আমরা বোধহয় এসে ভুল করেছি। বেচারা লাভবার্ডস দুটোর রোমান্সে ব্যাঘাত ঘটল, তাই না? আহানাও শিখার কথায় সায় দিয়ে নূরকে টেচ করতে লাগলো। নূর অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, করে আরে না না না, কি যে বলিস না তোরা, এমন কিছুই না। তোদের দেখে তো তাই মনে হচ্ছে। শিখা হঠাৎ উচ্চস্বরে জিদানের উদ্দেশ্যে বলে উঠল, এই শোনো না, চলো তো একটু ছাদে যাই। ছাদ থেকে পুরো ফার্ম হাউসটা দেখতে নিশ্চয়ই আরো ভালো লাগবে। শিখার কথায় বাকিরাও উৎসাহ দিয়ে বলল, হ্যাঁ চলো ছাদে যাই। ছাদে যাওয়ার কথা শুনে এক প্রকার আতকে উঠল নূর আর আদিত্য। দুইজন একসাথে উচ্চস্বরে বলে উঠল, না। ওদের চিল্লানিতে সবগুলোর পিলে চমকে গেল। চোখ বড় বড় করে আতঙ্কিত চোখে সবাই তাকালো আদিত্য নূরের দিকে। জিদান বুকে একতলা থুথু ছিটিয়ে আচম্বিত কণ্ঠে বলল, এখনই আমার পরানটা জাম দিয়া বেরিয়ে আসতো স্যার। এভাবে চিল্লানোর কি হলো স্যার? ছাদেই তো যেতে চেয়েছে, মঙ্গল গ্রহ তো আর যেতে চায়নি। এভাবে উত্তেজিত আর কি আছে? আহানাও বলে উঠল, হ্যাঁ ভাইয়া, সাথে যেতে মানা করছো কেন তোমরা? আদিত্য থতমত কণ্ঠে বলল, ওই আসলে বৃষ্টিতে ছাদে পিচ্ছিল হয়ে আছে, পড়ে যেতে পারিস তোরা, তাই ছাদে যাওয়া যাবে না। নৌর আদিত্যের সাথে সাই দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং বাইরে সুইমিং পুল আছে, বিশাল গার্ডেন আছে, সেখানে ঘোর। ছাদে দেখার কি আছে? এই পর্যায়ে দুই হাতে ভিড় ঠেলে তা মহান আবির এগিয়ে এলো আদিত্যের সামনে। এক ভ্রু উঁচু করে তীব্র সন্দেহের তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদিত্যের দিকে। সিআইডির এসিপি প্রদ্যুমানের মতো আদিত্যের মুখের সামনে হাতের 5 আঙ্গুল নাচিয়ে বলল, কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। তুই ছাদে কেন যেতে দিচ্ছিস না আমাদের? সত্যি করে বল, আসল ঘটনা কি? তুই কাউকে খুন করে ছাদে লুকিয়ে আসনি তো? সেই কারণে আমাদের যেতে নিষেধ করছিস, তাই না? এখন তো আমরা যেই ছাড়বো, তদন্ত তো করতেই হবে। তুই কি ঘোটালা করেছিস? আদিত্য তাতে দাঁত চেপে বলল, ফালতু প্যাচাল বন্ধ কর। বললাম না ছাদে যাওয়া যাবে না, ব্যাস যাবে না। আবির এবার তার সেনাকে উদ্দেশ্য করে বলল, সৈন্যরা রেডি, 1 2 3 অ্যান্ড হামলা। বলেই একসাথে সবগুলো রেসের মতো প্রাণপণে দৌড়লো ছাদের দিকে। আদিত্য আর নূর তাদের থামানোর উদ্দেশ্যে পিছে পিছে ছুটল, কিন্তু ওই হামলাকারীদের থামাতে পারল না তারা। সেনার দল ছাদে এসেই থামল। ছাদে এসে চারিদিকে চোখ বুলিয়ে যা দেখল, তাতে সবগুলোর মুখে দুষ্টু হাসি প্রতীয়মান হলো। আদিত্যের মাথায় হাত। নূর তো লজ্জায় পারে না ছাদ ভেঙে মাটির নিচে ঠেসে যেতে। আবির বাঁকা হেসে বিদ্রুপের সুরে বলল, ও আচ্ছা, তো এই কথা। জিদান তার বুদ্ধিমত্তার প্রণাম দিয়ে বলল, কি কথা স্যার? আর আপনার কথা অনুযায়ী তো এখানে কোনো খুনটুন হয়েছে বলে মনে হচ্ছে না। আবির দুষ্টু হেসে বলল, আরে জিদান মিয়া, খুন তো হয়েছে। এখানে কাল রাতে বিড়াল মারা হয়েছে, বুঝেছো? কেন স্যার? বেচারা বিড়াল কি দোষ করেছে যে সবাই তাকে মারতে বলে?
জানেন আমার বন্ধুরও না আমার বিয়ের রাতে বিড়াল মারতে বলেছিল, কিন্তু সারা রাত খুঁজেও একটা বিড়াল পেলাম না স্যার। সকালের দিকে যা একটা পেলাম তাকে দেখে আমার খুব মায়া হলো, তাই আর মারতে পারলাম না। আমার আবার অনেক দয়ার মন। আরে জিদান মিয়া, তুমি গর্দবের গর্দবি থেকে গেলে, বিড়াল খোঁজার চক্করে বাসরাত পার করে দিলে। তোমারে যে তোমার বউ এখনো ল্যাংড়া লুলা কইরা দেয় নাই, এইটাই হাজার শুকুর। শিখা নূরের কাঁধে খোঁচা দিয়ে বলল, তাহলে এই কারণেই বুঝি আসতে দিচ্ছিলে না? রাতে তোদের রাসলীলার চিহ্ন রয়ে গেছে যে। ব্যাস আর দাঁড়িয়ে থাকতে পারল না নূর। এই লজ্জাজনক অবস্থা থেকে বাঁচতে দৌড়ে চলে গেল। আদিত্য আবিরের উদ্দেশ্যে বলল, নে দিলি তো আমার বউটাকে লজ্জায় ফেলে। হলো তো এখন শান্তি তোদের। এখন ময়না তদন্ত শেষ হলে চল সবাই এখান থেকে। হাসতে হাসতে নেমে এলো সবাই নিচে, শুধু অমালিয়া থেকে গেল। বোনের জন্য তার অনেক প্রশান্তি লাগছে। শেষমেশ ওর বোনটা সুখের ঠিকানা তো পেল। আমার জন্য ভাইয়া আর আপু অনেক কষ্ট ভোগ করেছে। তাদের মাঝে সব ঠিকঠাক দেখে মন থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেল অমালিয়ার। আমার জীবন তো যা হওয়ার হয়েই গেছে, কমসে কম আপু তো সুখে থাক। সুখী হওয়াটা ও ডিজার্ভ করে। গত কয়েকদিন তার বোনের কষ্ট দেখে নিজেরও অনেক কষ্ট হচ্ছিল তার। মনে মনে দোয়া চাইছিল আদিত্য নূরের মাঝে যেন সব ঠিক হয়ে যায়। খুব চিন্তা হচ্ছিল বোনের জন্য। তাই তো যখন আবির সবাইকে নিয়ে এখানে আসার প্ল্যান করলো, তখন আর মানা করেনি। ওদের মাঝে সব ঠিক হয়ে গেছে কিনা সেটা দেখতেই এখানে এসেছে ও, না হলে এই ফার্ম হাউসে সে কখনোই আসতো না, যেখানে তার জীবনের সবচেয়ে নির্মম স্মৃতি জড়িয়ে আছে। এই ফার্ম হাউসেই তার জীবন লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। যদিও এখানকার কোনো কিছু তার ভালো করে মনে ছিল না, তবে পরেও জানতে পারে এটাই সেই জায়গা। আর এটা জানা সত্ত্বেও এখানে আসাটা ওর জন্য কত কঠিন ছিল তা কেবল ওই জানে। তবুও সে বোনের খবর জানতে মন শক্ত করে এখানে এসেছে। এখন সব কিছু ঠিক দেখে মনটা যেন হালকা হলো অমালিয়ার চোখ গেল ফুলে সাজানো দোলনাটার দিকে। উদাস মনে এগিয়ে গেল সে সেদিকে। দোলনার দড়ির সাথে পেঁচানো ফুলগুলো আলতো হাতে ছুঁয়ে দিল। মনটা হঠাৎ ভীষণ বিষণ্ণ হয়ে উঠল। বিয়ে, স্বামী, সংসার নিয়ে তারও কত শখ, কত স্বপ্ন ছিল, হঠাৎ ঝড়ে যেন সব তছনছ করে দিল। এসব ভেবে চোখ ভরে উঠল অমালিয়ার। হঠাৎ ওর দিকে টিস্যু এগিয়ে দিল কেউ। অমালিয়া তাকিয়ে দেখল আদ্র। টিস্যু নিল না অমালিয়া, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে আঙ্গুল দিয়ে চোখ মুছে নিল সে। আদ্র বলে উঠল, জানি আমি তোমার মনের পুরুষ কখনো হতে পারবো না, তবে একটা কথা বলতে চাই। মন থেকে ক্ষমা চাইলে নাকি উপরআল্লাহও একসময় মাফ করে দেন। আইনও মানুষকে শুধরানোর সুযোগ দেয়। ক্ষমা একটা মহৎ গুণ। একবার আমাকে ক্ষমা করে দেখো, ওয়াদা করছি দুনিয়ার সবচেয়ে ভালো হাজবেন্ড না হতে পারলেও একজন ভালো বন্ধু হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। প্লিজ একবার শুধু আমাকে রেপিস্টের নজরে না দেখে সাধারণ একটা ব্যক্তির চোখে দেখো, দেখবে দুজন দুজনের ভুলগুলোকে কাটিয়ে একটা নতুন জীবন শুরু করতে পারবো। একবার ভেবে দেখো আমার কথা প্লিজ। কথা শেষ করেই চলে গেল আদ্র। অমালিয়া পিছনে ঘাড় ঘুরিয়ে তাকালো আদ্রের দিকে। সে কি সত্যিই পারবে সব ভুলে নতুন করে শুরু করতে? পুল সাইডে পিকনিকের আয়োজন করা হয়েছে। মাটিতে চুলো খুঁড়ে বিশাল পাতিলে গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার কাজ চলছে। সবাই মিলেই রান্নার কাজে সাহায্য করছে। সবার মাঝেই এক খুশিময় আমেজ বিস্তার করছে। আদিত্যরও যে এসব খারাপ লাগছে তা না, তবে সে তার বউয়ের সাথে রোম্যান্স করার সুযোগ পাচ্ছে না, এটাই তার আফসোসের কারণ। আহানা কিছুক্ষণ রান্নার কাজে একটু সাহায্য করে দিয়ে এসে পুলের পানিতে বসে থেকে একটু রিল্যাক্স করছে, কিন্তু আহানার আরাম হারাম করার জন্য সেখানে এসে টপকালো আবির। আহানার পাশে এসে বসেই বিদ্রুপ করে বলে উঠল, কিরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড? বয়ফ্রেন্ডকে অনেক মিস করছিস নাকি? চাইলে ডেকে নিতে পারিস, হাতে হাতে না হয় তোদের বিয়েটাও সম্পূর্ণ করে দিব। কতদিন আর ডেটিং করে শুধু শুধু বিল বাড়াবি? আবিরের এই বিদ্রুপাত্মক কথায় আজ আহানার রাগ আর ঘৃণার থেকে বেশি কষ্ট হলো। কোথাও খুব তীব্র আঘাত হানল। আহানা ব্যথিত চোখে তাকালো আবিরের পানে, বেদনার্ত কণ্ঠে বলল, আপনি কোন জন্মের বদলা নিচ্ছেন আমার কাছ থেকে? আমার জানা মতো তো আমি কখনো আপনার সাথে তেমন খারাপ কিছু করিনি, তাহলে আমাকে কিসের শাস্তি দেন এভাবে? জানেন, আমি একটা বইয়ে কিছু পড়েছিলাম,
কোনো এক জায়গায় এক জনগোষ্ঠী বাস করত। তারা কোনো গাছকে মেরে ফেলতে চাইলেই তারা গাছটাকে কাটতো না, বরং সবাই একসাথে সেই গাছের নিচে জড়ো হয়ে যেত আর ইচ্ছে মতো গালি দিত, অভিশাপ করত। আর দেখতে দেখতেই গাছটা একসময় নিচেই মরে যেত। বুঝতে পেরেছেন গল্পের মর্মটা? না বুঝতে পারলেও আফসোস নেই, আপনার কাছ থেকে আর আশায় কি করা যায়। কথা শেষ করেই উঠে চলে গেল আহানা। আবিরের হঠাৎ কেমন অস্থিরতা অনুভব হতে লাগলো। বুকের বাম পাশে কিছু একটা তীব্রভাবে চলতে লাগলো। গলা শুকিয়ে আসছে হঠাৎ। এই আমি আজ কী সব আবল তাবল বলে গেল? এসব বলার মানে কি? হ্যাঁ, তুই আমার কথায় ঘৃণা দেখবি? তুই কেন এসব বলবি? বেয়াদব একটা, বয়ফ্রেন্ডের কাছ থেকে এসব শিখেছে নিশ্চয়। আবির অস্থির হয়ে সিগারেট ধরাতে নিলেও পারল না। কেমন যেন সব প্রচণ্ড অস্থিরতায় এলোমেলো যাচ্ছে ওর। বুকটা ভীষণ খা খা করছে তার। পানি খাওয়ার জন্য উঠে গেল দ্রুত। দূর থেকে এসব পর্যবেক্ষণ করল নূর। কাজের মাঝেই হঠাৎ চোখ যায় ওদের দিকে। এদের মাঝে কোনো কাহিনী আছে বুঝতে পারল নূর, তবে সেটা যে স্বাভাবিক কিছু না তাও বুঝতে পারল সে। আহানার চোখের কষ্ট তার নজর ঠিকই পড়েছে। এদের মাঝে কি সমস্যা হয়েছে জানতে হবে, কারণ দুজনেই যে কষ্টে আছে তা বুঝতে পারছে নূর। কোনোভাবে যদি এদের কষ্ট দূর করা যায় তাহলে খারাপ কি? জিদান একটু ফ্রেশ হওয়ার প্রয়োজনে ভেতরের রুমে এলো। হঠাৎ শিখা জিদানকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তারপর জিদানের উপর আধশোয়া হয়ে দুষ্টু ভঙ্গিতে তাকিয়ে শিখা চোখ টিপ দিল। জিদান বেকুবের মতো বলে উঠল, এই শিখা, তোমাকে কি ভূতে ধরেছে? এভাবে আক্রমণাত্মক হলে কেন আমার সাথে? দেখো, আমাকে মেরো না প্লিজ। আমি রোজ তোমার পা টিপে দিব, তোমার কাপড় চোপড় পরিষ্কার করে দিব, যা বলবে তাই করব। তাও আমাকে মেরো না প্লিজ। চলো তোমাকে মটকা বাবার কাছে নিয়ে যাই, সে তোমার মধ্যে থেকে সব ভূত পেতনি ছুমন্তর করে তাড়িয়ে দেবে। শিখা রাখতে নিয়েও আবার ডাকল না। সে তো জানেই তার বরটার স্ক্রু ঢেলা, তাই হাসি বজায় রাখার চেষ্টা করে বলল, দেখ কি যে বলো না। আচ্ছা শোনো না, আজ ছাদের নূর আর আদিত্য ভাইয়ার রোমান্টিক আয়োজন দেখে আমারও না কিছু কিছু হচ্ছে। তোমার হচ্ছে না? জিদান বলে উঠল। হ্যাঁ হচ্ছে তো আমার। শিখা খুশি হয়ে বলল, কি হচ্ছে? আমার না পিঠে চুলকানি হচ্ছে আর গ্যাস্ট্রিকও হচ্ছে। সকাল থেকে ঢেক ঢুকুর আসছে, বমি বমিও পাচ্ছে। আমি এবার প্রেগনেন্ট হয়ে গেলাম না তো? শিখা এবার না রেগে আর থাকতে পারল না। মানে এমন একটা পায়জামা মার্কা জামাই ওরই কপালে চোটার ছিল। শিখা দাঁত কিরমির করে বলল, একটা কথা বলো তো, তুমি কি ছোটবেলায় মাথায় কোথাও চোট পেয়েছিলে নাকি এটা জন্মগত ট্যালেন্ট? পুরো মুডটার দফা রফা করে দিলে। দুধ বলেই উঠে গেল শিখা। জিদান বেচারা এখনো বুঝতে পারছে না তার বউ হঠাৎ রাগলো কেন। বউটারে সত্যি সত্যিই বোধহয় ভূতে ধরেছে। মটকা বাবার কাছ থেকে তাবিজ আনতেই হবে। শিখা একটা ব্যাগে আজকের পিকনিক পার্টির জন্য কিছু ড্রেস এনেছিল। সেখান থেকে একটা একটা করে জিদানকে দেখিয়ে বলল, আচ্ছা বলো তো এর ভেতর থেকে কোনটা পরবো? জিদান প্রথমে একটা দেখিয়ে বলল, এটা ভালো লাগবে, এটা পরো। শিখা বলল, কিন্তু এটার সাথে তো ম্যাচিং ইয়াররিংস নেই। জিদান আরেকটা দেখিয়ে বলল, তাহলে এটা পরো। শিখা বলল, কিন্তু এটাতে আমাকে মোটা দেখাবে। এভাবে কয়েকটা দেখানোর পর শিখা নিচে একটা সিলেক্ট করে বলল, হ্যাঁ এটা ঠিক আছে, আমি বরং এটাই পরি। জিদান বলল, তুমি যখন নিজেই সিলেক্ট করবে তাহলে আমাকে জিজ্ঞাসা করলে কেন? শুধু শুধু আমাকে খাটালে। শিখা বলল, আসলে মা বলেছে সব সময় সব বিষয়ে স্বামীর কথা শুনবি, তাই তোমার রায় নিচ্ছিলাম। কিন্তু মা তো বলেনি যে স্বামীর কথা মানতেও হবে, সে তো শুধু শুনতে বলেছিল, তাই শুনছিলাম। বলেই হাসল শিখা। জিদান কনফার্ম হয়ে গেল তার বইয়ের মধ্যে ভূতের পুরো জনগোষ্ঠী এসে হাজির হয়েছে। মটকা বাবা আমি আসছি। নূর কিছু মশলা নেওয়ার জন্য বাসার ভেতরে রান্নাঘরের দিকে এলো। ওখানে একটু কম পড়ে গিয়েছিল তাই নিতে এসেছে। রান্নাঘরের দরজায় আসতেই হঠাৎ একটা হাত এসে ওর হাত ধরে হ্যাচকা টান দিয়ে ভেতরে নিয়ে গেল। নূর হকচকিয়ে সামনে তাকিয়ে দেখল এটা তারই দুষ্টু মিস্টার নায়কটা। আদিত্য নূরকে টান দিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। নূর চমকে উঠে বলল, আরে কি করছো? এসব কেমন পাগলামি? আদিত্য নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে নেশাময় কণ্ঠে বলল, এসব ভালোবাসার পাগলামি, নিজের বউকে কাছে পাওয়ার পাগলামি। সেই সকাল থেকে একটু কাছে পাইনি তোমাকে। আমার কেমন লাগছে তা কেবল আমিই জানি। তুমি তো মনের আনন্দে
মজা করছো। একবারও এ অধমের কথা মনে হয়নি তোমার? একটু মায়া নেই আমার জন্য তোমার? নূর আমতা আমতা করে বলল, আমি কি করব? সবার সামনে এভাবে তোমার কাছে কিভাবে আসব? এমনিতেই ছাদের ব্যাপার নিয়ে সবাই টিজ করছে, তার ওপর সবার সামনে এভাবে এলে আরো খেপাবে। খেপানোর কি আছে? তুমি নিজের বরের সাথে রোমান্স করছো, অন্য কারোর সাথে তো আর না। কি একটা কপাল আমার! মানুষ অন্যের বউকে নিয়ে ইচ্ছে মতো রোমান্স করে বেড়ায়, আর এক আমি নিজের বউয়ের সাথেও মন খুলে একটু রোমান্স করতে পারি না। আদিত্যের এমন আফসোসপূর্ণ কথা শুনে মুখ টিপে হাসল নূর। আদিত্য চোখ কুঁচকে বলল, অনেক মজা নেওয়া হচ্ছে তাই না? এখনই মজা নেওয়া বের করছি। সকালে আমার অসম্পূর্ণ কাজটা এখন পূরণ করব। বলেই আদিত্য নূরের অধর পানে ঝুঁকতে লাগলো। নূর চোখ বড় বড় করে বলল, এই না না না, প্লিজ দেখো কেউ চলে আসবে, পাগলামো করো না, প্লিজ ছেড়ে দাও। আসুক যে আসার, আমার মর্নিং কিস বাকি আছে, সেটা এখন নিয়েই ছাড়বো। বলেই আবারও এগুতে লাগলো সে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতেই নিবে ঠিক তখনই হঠাৎ বাইরে থেকে শিখা নূরের নাম ধরে ডাকতে লাগলো। নূর হকচকিয়ে উঠে ছট করে সরে গেল ওখান থেকে। আর বেচারা আদিত্যের নাকটা গিয়ে দেওয়ালে গুতা লাগলো। আদিত্য নাক ধরে আবারও আফসোস করতে লাগলো, কোন জনমের বদলা নিচ্ছে এরা? সবগুলো যেন আমার রোম্যান্সের দুশ্মন হয়ে গেছে। দেখে নিব সব কয়টারে। পিকনিক আর সারাদিনের হই হুল্লোড়ের শেষে রাতে সবাই মিলে সোফায় বসে আড্ডা দিচ্ছে। যদিও আদিত্যের এসবে এক বিন্দু ইন্টারেস্ট নেই, তার তো কেবল তার বউটাকে একটু একলা চায়। কেউ ওর বউটাকে একটু একলা ছাড়ে না কেন ভাই? এবার তো ধৈর্যের মা বোন হয়ে যাচ্ছে তার। মন তো চাচ্ছে সবগুলাকে উষ্ঠা মেরে আটলান্টিক মহাসাগরে পাঠিয়ে দিতে। অসভ্যের দলগুলো এসে ছুটেছে কপালে। আদিত্য সবার থেকে ছাড়া পেতেই বলে উঠল, আচ্ছা, এখন অনেক তো আড্ডা হলো, এবার সবাই গিয়ে ঘুমিয়ে পড়ো। আমারও অনেক ঘুম পেয়েছে, চলো নূর, আমরা ঘুমিয়ে পড়ি। বলেই পাশে বসে থাকা নূরের হাত ধরে ওকে উঠে আসার ইশারা করল। কিন্তু কুটিল আবির তা হতে দিলে তো? সে ফোরন কেটে বলে উঠল, লাহোল বিল্লালের পুত, কি কস এগুলো? আমরা কি এখানে ঘুমাইতে আইছি? আরে মাত্র তো রাত শুরু হলো, আবি তো পার্টি শুরু হুই হ্যাঁ মেরে দোস্ত। আমাদের তো সকাল পর্যন্ত পার্টি করা প্ল্যান। কোনো ঘুমানোর কাহিনী চলবে না আজ। ঘুমানো ইজ নট অ্যালাউড। হোয়াট সে গাইস? বাকিরাও আবিরের সাথে সাই দিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, ইয়েস, আজকে পার্টি অল নাইট হবে। আদিত্যের হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। এখন কি রাতভর তাকে এই ফালতু মজলিসে বসে থাকতে হবে? এ কেমন অবিচার! গলা ছেড়ে চিৎকার দিতে ইচ্ছে করছে আদিত্যের। ওর অবস্থা বুঝতে পেরে সবাই মিটমিট করে হাসছে। আদ্র আবিরের উদ্দেশ্যে বলল, কিন্তু আবির ভাই, প্ল্যান কি সেটা তো বলো। মানে আমরা এখন করবোটা কি? ওয়েল, আমরা প্রথমে একটা গেম খেলবো। সবাই বলো কি গেম খেলা যায়? শিখা বলে উঠল, আমরা বালিশ ঘোরানো গেম খেলতে পারি। মিউজিকের সাথে আমরা বালিশ পাস করব। যার কাছে মিউজিক বন্ধ হবে তাকে যা করতে বলা হবে তাকে তাই করতে হবে। সবাই শিখার আইডিয়াটা পছন্দ করলো। অতপর শুরু হলো বালিশ খেলা। মিউজিকের সাথে সাথে সবাই বালিশ পাস করতে লাগলো। কিন্তু আদিত্যের এসবে মন নেই। সে তো তার নিজের কারসাজিতে ব্যস্ত আছে। সবার অগোচরে আদিত্য নূরের সাথে একেবারে চেপে গিয়ে বসলো। তারপর পেছন থেকে বাম হাতটা উঠিয়ে নূরের কোমর পেঁচিয়ে ধরল। হকচকিয়ে উঠল নূর। আদিত্যের দিকে চোখ গরম করে তাকিয়ে ফিসফিস করে বলল, কি করছো? ছাড়ো না প্লিজ, কেউ দেখে ফেললে কি ভাববে? নূরের কথাই আদিত্যের কোনো ভাবান্তর হলো না, বরং সে উল্টো আরও কামিজের নিচ দিয়ে খোলা কোমরে স্লাইড করতে লাগলো। কেঁপে উঠছে নূর, কিন্তু সবার সামনে নিজেকে ছাড়াতেও পারছে না। অগত্যা ওভাবেই বসে বসে আদিত্যের অত্যাচার সহ্য করতে লাগলো। খেলা চলছে আপন গতিতে। প্রথমে বালিশ থামল চিদানের কাছে। চিদানকে টাস্ক দিতে চাইল শিখা। সে বলল চিদানকে শিখার রূপের প্রশংসা করে একটা কবিতা বলতে হবে। চিদান উঠে দাঁড়িয়ে আত্মগর্ব করে বলল, এটা তো আমার বাঁ হাতের খেল, এখনই শোনাচ্ছি শোনো। যখন তুমি সাদা শাড়ি আর লাল টিপে সেজে বের হও, মা কসম দেখতে পুরো অ্যাম্বুলেন্স মনে হও। যখন তুমি সবুজ শাড়ি লাল টিপে সেজে বের হও, মা কসম দেখতে তুমি পুরো ট্রাফিক সিগন্যাল মনে হও। আর যখন রেগে গিয়ে যখন তুমি অগ্নিমূর্তি হয়ে যাও, মা কসম পুরো শেওড়া গাছের পেতনিতে হার মানাও।
জিদানের এই আলট্রা প্রো লেভেলের বেকুব মার্কা কবিতা শুনে সবগুলো হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। আবির হাতে তালি বাজিয়ে বলল, বাহ জিদান মিয়া, বাহ কি দিলা তুমি মিয়া, ভুল প্রফেশনে চলে এসেছো। আরে তোমার তো কবি হওয়ার দরকার ছিল। হুমায়ুন আহমেদও ফেল তোমার সামনে। নোবেলটা তোমার কাছে আসার জন্য নিশ্চয়ই কাঁদছে। জিদান আবিরের কথায় গর্ববোধ করে বলল, থ্যাংক ইউ স্যার। এসব তো ওই আমার ছাগলের দুধ খাওয়ার গুণ, কখনো অহংকার করিনি। সবাই মজা নিলেও শিখা চোখ গরম করে দাঁত কটমট করে তাকালো জিদানের দিকে, যেন বলছে, জিদানের বাচ্চা তুই বাসায় চল, তারপর আসল পেতনির রূপ দেখাবো তোকে। খেলা আবার শুরু হলো। এবার বালিশ ঠেকলো আহানার হাতে। আহানাকে টাস্ক দিল আদ্র। সে আহানাকে বাবলুর অভিনয় করে দেখাতে বলল। আহানা উঠে দাঁড়িয়ে সবার সামনে এসে দাঁড়ালো। আদ্রের উদ্দেশ্যে বলল, আচ্ছা শোন ভাই, ধর তুই বাবা, তো তুই এখন আমাকে কিছু আনতে বা করতে বল, যেমন বাবা বাবলুকে বলে সব সময়। আদ্র রাজি হয়ে ওর বাবার মতো করে বলল, এই বাবলু, আমার পাম্পটা নষ্ট হয়ে গেছে, ঠিক করার কিছু আনতো। আহানা বাবলুর মতো করে রোবটের মতো হেঁটে এসে বলল, এই যে সাপ লইয়া আইসি। কি এনেছিস? সব এই যে স্যানিটারি মিস্ত্রি লইয়া আছে, ওরা সব ধরনের পাম্প ঠিক করে দেয়, আপনার পাম্পও ঠিক করে দিবে। ওই গাধার বংশধর, আমার আস্থামার পাম্পের কথা বলেছিলাম, সেটার জন্য তুই স্যানিটারি মিস্ত্রি নিয়ে এলি? তুই জীবনে একটা কাজ ঠিক মতো করতে পারবি না, গাধা কোথাকার। হ্যাঁ হ্যাঁ বলেন, পাইছেন তো খালি আমারই। নিজেই কইলো কিছু নিয়ে আসতে, আবার নিয়ে আসলাম তাতেও দোষ। আপনি নিজেই তো কথায় টিকে থাকেন না, আবার আমারে কোন গাধা। আহানার অভিনয় দেখে আবারও হাসল সবাই। বাবলুর কমতি যেন পূরণ করে দিল আহানা। খেলা আবারও শুরু হলো। এবার আদ্রের কাছে ঠেকলো। আদ্রকে টাস্ক দিল আবির। আদ্রকে ছোটবেলার কোনো ফানি ইনসিডেন্ট বলতে বলল। আদ্র বলতে লাগলো,